তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। সালাউদ্দিন আইয়ুবীকে বশে নিয়ে আসার জন্য তারই একজন সেনাপতি জেনারেল নাজি জুকি নামের একজন নর্তকীকে ক্রয় করেছিল। তার মাধ্যমে ষড়যন্ত্র করে সে চেষ্টা করেছিল সালাউদ্দিন আইয়ুবীকে বশে নিয়ে আসার জন্য। কিন্তু জেনারেল নাজি এটাই জানতো না, সেই সালাউদ্দিন আইয়ুবীর জালে বন্দী হয়ে গেছে। জুকি ছিল সালাউদ্দিন আইয়ুবীর অন্য একজন গোয়েন্দা, যাকে নিয়োগ করেছিল সালাউদ্দিন আইয়ুবীর গোয়েন্দা প্রধান আলী বিন সুফিয়ান। দুজন জেনারেল দুজনকেই চেষ্টা করেছিল একই ফাঁদে আটকানোর জন্য। কি ঘটেছিল সালাউদ্দিন আইয়ুবী ও জেনারেল নাজির জীবনে, চলুন জেনে আসি সেই ঘটনা। সূর্য ডুবার সাথে সাথেই জ্বলে উঠল হাজার হাজার মশাল। দেহরক্ষী পরিবেষ্টিত হয়ে ধীর লয়ে এগিয়ে এলেন সালাউদ্দিন আইয়ুবী। দফ বাজিয়ে তাকে অভ্যর্থনা করা হলো। মিশরের আমির সালাউদ্দিন জিন্দাবাদ ধ্বনিতে মরুর নিস্তরঙ্গ প্রকৃতি মুখরিত হয়ে উঠল। নাজি এগিয়ে এসে বলল, আত্মত্যাগী ও ইসলামের রক্ষক সেনাবাহিনী আপনাকে স্বাগত জানাচ্ছে। খোশ আমদেদ মহান নেতা, ওদের শুভেচ্ছা গ্রহণ করুন। এ সেই সেনাবাহিনী, আপনার ইশারায় যারা জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। তোষামোদে শব্দগুলো নাজির কণ্ঠে প্রাণচঞ্চল হয়ে উঠল। মসনদে বসলেন সালাউদ্দিন আইয়ুবী। ভেসে এলো অশ্বক্ষুরের ধ্বনি। আলোর নিশানায় চলে এলো ঘোড়াগুলো। দুদিক থেকে আসছে 4টি করে ঘোড়া, আরোহীরা নিরস্ত্র, ছুটে আসতে মুখোমুখি। যে কোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে। আরও কাছে এগিয়ে আসতেই সওয়াররা প্যাডেলে পা রেখে দাঁড়িয়ে পড়ল। এক হাতে তুলে নিল বল্ক, অন্য হাত আড়াআড়িভাবে প্রসারিত করে একে অন্যকে পেরিয়ে গেল। যাওয়ার সময় অপর আরোহীকে ফেলে দেওয়ার চেষ্টা করল ওরা। একজন প্রতিদ্বন্দ্বী অন্য সওয়ারকে জাপটে ধরে ছুড়ে গেল সামনে। দুদল হারিয়ে গেল দিগন্তের বিস্তৃত মরুতে। সংঘর্ষের স্থানে মাটিতে ডিগবাজি খাচ্ছিল দুজন সওয়ার। এভাবে পরপর 8টি দল তাদের নৈপুণ্য দেখালো। এরপর এলো উষ্ঠারোহী বাহিনী। তাদের খেলা শেষ হতেই শুরু হলো নেজাবাজি ও অশিচালনা। ওদের সাহস ও নৈপুণ্যে অভিভূত হলেন সালাউদ্দিন। এমন দুঃসাহসী সৈন্যই তো তার প্রয়োজন। তিনি আলী বিন সুফিয়ানের কানে কানে বললেন, ইসলামী জোশ সৃষ্টি করতে পারলে এই ফৌজ দিয়েই সমস্ত খ্রিস্টান শক্তিকে পরাভূত করা যায়। আলী তার পূর্বের পরামর্শ পুনরাবৃত্তি করে বললেন, নাজিকে সরিয়ে দিন, দেখবেন এদের মধ্যে এমনিতেই ইসলামী জজবা ও আবেগ সৃষ্টি হয়ে যাবে। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী একজন অভিজ্ঞ জেনারেলকে না সরিয়ে তাকে সংশোধন করতে চাইছিলেন। তিনি সেনাবাহিনীর অবস্থা দেখার জন্য যোগ দিয়েছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে। নাজি যখন নাচগান আর মদপানের প্রস্তাব করেছিল, নিরাশ হয়ে গিয়েছিলেন তিনি। এরা ভোগ বিলাসে কদ্দূর ডুবে আছে তা দেখতে নাচগানের অনুমতি দিয়েছিলেন। সাহসিকতা, ঘোড়া সওয়ারি, অশিচালনা এবং মল্লযুদ্ধে সেনা সদস্যরা উতরে গিয়েছিল। কিন্তু খাবার সময় ওরা উচ্ছৃঙ্খল হয়ে পড়ল। বিশাল এলাকা জুড়ে খাবারের আয়োজন করা হয়েছিল। এক পাশে সেনা সদস্যদের জন্য, অন্য পাশে বিশেষ অতিথিদের। হরেক রকমের খাবারের মন মতন গন্ধে মরুভূমির রাতের বাতাস ম করছিল। সিপাহীদের সামনে ছিল মদের মশক। খাওয়া শেষ হতেই ওরা মদের উপর ঝাঁপিয়ে পড়ল। নিঃশব্দে তাকিয়ে রইলেন সালাউদ্দিন আইয়ুবী। কি ভাবছেন চেহারা দেখে বোঝা যাচ্ছিল না। নাজিকে প্রশ্ন করলেন, এদের কিভাবে নির্বাচিত করলেন? এরা কি ফৌজের নিকৃষ্টতম সিপাহী? না আমির, মিনমিন কণ্ঠে বলল নাজি। এরা সেনাবাহিনীর শ্রেষ্ঠ সৈনিক। যুদ্ধের ময়দানে এদের বীরত্ব দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। এরা একটি বাড়াবাড়ি হয়তো করছে, কিন্তু আপনার ইশারায় জীবন দিতে প্রস্তুত। আনন্দ উল্লাস করার জন্য মাঝে মাঝে ওদেরকে মুক্তভাবে ছেড়ে দিই। মৃত্যুর পূর্বে পৃথিবীটাকে খানিক ভোগ করে নিক। আইয়ুবী যুক্তির কোনো জবাব দিলেন না। নাজি অন্য অতিথিদের দিকে ফিরতেই তিনি আলী বিন সুফিয়ানকে বললেন, যা দেখার আমি দেখে নিয়েছি। এরা মদ আর উচ্ছৃঙ্খলতায় অভ্যস্ত হয়ে পড়েছে। তুমি বলেছিলে এদের ভেতর কোনো আবেগ নেই, আমি দেখছি কোনো কর্মও নেই।
এরা যুদ্ধের ময়দান থেকে জীবন নিয়ে পালাবে, লুট করবে পতিত সম্পদ, বিজিত এলাকায় মেয়েদের সাথে পশুর মতো ব্যবহার করবে। এর ওষুধ হলো, আলী বললেন, আপনি বিভিন্ন এলাকায় লোক দিয়ে যে ফৌজ তৈরি করেছেন এদেরকে ওদের সাথে একীভূত করে দিন। ভালো সিপাহীদের সাথে মিশলে এদের স্বভাব ভালো হয়ে যেতে পারে। মৃদু হেসে সালাউদ্দিন বললেন, নিশ্চয় তুমি আমার মনের কথা জানতে পেরেছ। এতক্ষণ আমিও তাই চিন্তা ভাবনা করছিলাম। আর কারো কাছে কথা প্রকাশ করো না। আলী কিছু বলতে যাচ্ছিল, সামনে কয়েকটি মশাল জ্বলে উঠল, বেজে উঠল সানাই আর সারিন্দার সুমধুর সুর। সমাবেশে নেমে এলো অখণ্ড নীরবতা। একদিকে দেখা দিল নর্তকীর দল, পরনে ঝলমলে নাচের পোশাক, হু হু করে বয়ে যাচ্ছে মরুভূমির উচ্ছল রাতের বাতাস। তাদের দেখে মনে হচ্ছে বাতাসে ভর করে উড়ে আসছে এক ঝাঁক সোনালি পায়রা। পা নড়ছে ওদের, বাদ্যের তালে তালে ছন্দভাবে সামনে এগিয়ে আসছে। দ্বিতীয়ার চাঁদের মতো সালাউদ্দিনের সামনে এসে দাঁড়িয়ে পড়ল তারা, মাথা নোয়ালো কর্নিশ করার জন্য। দেখা গেল দূরে দূরত্বের মতো এক হাফসি দ্রুত পায়ে এগিয়ে আসছে, পরনে চিতাবাঘের চামড়ার তৈরি পোশাক, হাতে বিশাল এক ডালা ভর্তি অর্ধফোটা ফুল। তরুণীদের সামনে ওটা নামিয়ে রাখল সে। বেড়ে গেল বাদ্যের আওয়াজ। নড়ে উঠল দ্বিতীয়ার চাঁদ। চাঁদের খোলস ভেঙে বেরিয়ে এলো অনিন্দ এক চাঁদবদনী। মনে হলো ধূসর মেঘের আড়াল থেকে ওকে দিচ্ছে পূর্ণিমার চাঁদ। অবাক মোহগ্রস্তের মতো তাকিয়ে রইল দর্শকবৃন্দ। দৃষ্টি তাদের পলকহীন। স্মিত হেসে সালাউদ্দিনের দিকে তাকালেন আলী বিন সুফিয়ান। আইয়ুবের ঠোঁটেও মুচকি হাসি। ও এতটা সুন্দরী ধারণা করিনি। আলীর কানে কানে বললেন তিনি, মিশরের আমিরের জয় হোক। বলতে বলতে এগিয়ে এলো নাজি। ওর নাম জুকি, বলল সে, আপনার জন্য ইস্কান্দারিয়া থেকে আনিয়েছি। ও নর্তকী বা দেহ পরাশিনী নয়। কখনো সখনো শখের বসে নাচে বটে, তবে কোনো জলসায় যায় না। ওর পিতা আমার পরিচিত বড় ব্যবসায়ী। এই মেয়েটা আপনার খুব ভক্ত, আপনাকেও প্রাণ দিয়ে ভালোবাসে। ঘটনাচক্রে হঠাৎ ওর বাবার সাথে দেখা, একটা কাজে ওদিকে গিয়েছিলাম। মেয়েটা বলল, শুনেছি সালাউদ্দিন আইয়ুবী মিশরের গভর্নর হয়ে এসেছেন। মেহেরবানি করে আমাকে তার সাথে দেখা করিয়ে দেবেন। মাননীয় গভর্নর, এই মেয়েটাকে আপনার সামনে হাজির করার জন্যই নাচ গানের অনুমতি চেয়েছিলাম। মহামান্য আমির, আপনি নাচ গান পছন্দ করেন না এ কথা আমি ওকে বলেছি। ও বলল আমার নাচ তিনি পছন্দ করবেন। আপনি কি বলতে চাইছেন? ওকে কাছে ডেকে একটু ধন্যবাদ জানালে ও খুব খুশি হবে। আপনি চাইছেন আমি তাকে ডেকে বলি যে হাজার হাজার মানুষের সামনে তোমার নগ্ন দেহটাকে সুন্দরভাবে উপস্থাপন করেছো, পুরুষের ঘুমন্ত পশুসত্তাকে উস্কে দিয়েছো, তোমার জুড়ি নেই, এজন্য তোমাকে ধন্যবাদ? সিসি, তা কেন করবেন মাননীয় আমির? আমি ওকে কথা দিয়েছিলাম এখানে এলে ওকে আপনার সাথে দেখা করার ব্যবস্থা করে দেব। মেয়েটা অনেক আশা নিয়ে এসেছে, দেখুন না কেমন করে আপনার দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্তের জন্য ওকে আপনার তাঁবুতে আসার অনুমতি দিন। আগামী দিন যারা হবে ইসলামের রক্ষক, ও হবে সেই বীর পশু মায়েদের একজন। নিজের সন্তানদের কাছে গর্ব করে বলতে পারবে যে আমি সালাউদ্দিন আইয়ুবীর সাথে একান্তে কথা বলেছি। ঠিক আছে, ওকে আমার তাঁবুতে পাঠিয়ে দেবেন। নিশ্চুপ বসেছিলেন সুলতান আইয়ুবী। নাজির সৈন্যরা মদে মাতাল। মরুভূমির সেই খোলা প্রান্তরে নিশুতি রাতের প্রকৃতি ভেসে বেড়াচ্ছে এক অপার্থিব সুরশিহরণ। নিজের সাফল্যে নাজি ভীষণ খুশি। নাচ চলছে ধীরে ধীরে, গভীর থেকে গভীরতর হচ্ছে রাত। মাঝরাতে তাঁবুতে প্রবেশ করলেন সালাউদ্দিন আইয়ুবী। মেঝেতে দামি কার্পেট, দরজায় ঝোলানো রেশমি পর্দা। নাজি তাঁবুতে ঢুকে বলল, ওকে কিছু সময়ের জন্য পাঠিয়ে দেব মহামান্য আমির? আমি প্রতিশ্রুতি ভাঙতে ভয় পাই। হ্যাঁ, পাঠিয়ে দাও। ধূর্ত শেয়ালের মতো লাফাতে লাফাতে বেরিয়ে গেল নাজি। খানিক পর দেহরক্ষীরা দেখল এক নর্তকী সালাউদ্দিন আইয়ুবীর তাঁবুর দিকে আসছে। কাছে আসতেই তরুণীকে চিনতে পারল ওরা। রক্ষীরা ওর পথ আটকে দাঁড়ালো। বলল, মহামান্য গভর্নর আমায় ডেকে পাঠিয়েছেন। কমান্ডার বলল, যেসব আমির বাজে মেয়েদের সাথে রাত কাটায় সালাউদ্দিন আইয়ুবী তাদের মতো নয়। তাকেই জিজ্ঞেস করে দেখো না, না ডাকলে কোন সাহসে আমি এখানে আসব? জুকি বলল, কার মাধ্যমে তোমাকে ডেকে পাঠিয়েছেন? সেনাপতি নাজি আমাকে বললেন গভর্নর তোমায় ডাকছেন। আপনারা বললে আমি ফিরে যাচ্ছি, কিন্তু এর সব দায় দায়িত্ব আপনাদের। সালাউদ্দিন আইয়ুবী এক নর্তকীকে ডাকবেন, রক্ষীদের কাছে তা অবিশ্বাস্য মনে হলো। তারা জানতো তিনি কেমন প্রকৃতির মানুষ। তিনি নির্দেশ দিয়েছিলেন নাচ গানের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের 100 বেতাঘাত করা হবে। সমস্যায় পড়ল রক্ষী কমান্ডার। তবে ভয়ে ভয়ে সালাউদ্দিন আইয়ুবীর তাঁবুতে প্রবেশ করে কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল,
বাইরে এক নর্তকী দাঁড়িয়ে আছে, আপনি নাকি তাকে ডেকেছেন? হ্যাঁ, ওকে ভেতরে পাঠিয়ে দাও, সালাউদ্দিন আইয়ুবী বলল। কমান্ডার বেরিয়ে গেল। তাঁবুতে প্রবেশ করল জুকি। রক্ষীদের ধারণা ছিল গভর্নর তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাঁবু থেকে বের করে দেবেন। আইয়ুবের বজ্র হুঙ্কার শোনার জন্য ওরা কান পেতে রইল, কিন্তু এমন কিছুই ঘটল না। রাত এগিয়ে যাচ্ছে, তাঁবুর ভেতর শোনা যাচ্ছে অনস্র কণ্ঠের আওয়াজ। কমান্ডার সীমাহীন উদ্বেগ নিয়ে বাইরে পায়চারি করতে লাগল। এক রক্ষী বলল, বাজে মেয়েদের সাথে সম্পর্ক রাখা নিষেধ শুধু আমাদের জন্য। হ্যাঁ, অন্যজন বলল, অধীনস্থ আর প্রজাদের জন্যই শুধু আইনের কড়াকড়ি। গভর্নরকে তো আর বেত মারা যাবে না। রাজা বাদশাদের কাজ আসলে এমনই। কমান্ডারের কণ্ঠে ঝাঁজ। হয়তো তিনি মদও পান করেন, উপরের গাম্ভীর্য কেবল আমাদের প্রভাবিত করার জন্য। এই একটিমাত্র ঘটনা সালাউদ্দিন আইয়ুবীর সম্পর্কে ওদের এতদিনকার সকল ধারণা নিঃশেষ হয়ে গেল। ওদের সামনে ভেসে উঠল এক বিলাসপ্রিয় চরিত্রহীন রাজকুমারীর ছবি। নাজির খুশির অন্ত নেই। সালাউদ্দিন টোপ গিলেছে। তাকে সন্তুষ্ট করার অস্থিরতায় আজ সে মদ পর্যন্ত স্পর্শ করেনি। হৃদয় ভরা আনন্দ নিয়ে অ্যাড্রেস সহ তাঁবুতে ঝিমুচ্ছিল সে। অ্যাড্রেস বলল, অনেকক্ষণ তো হয়ে গেল। সম্ভবত আমাদের নিক্ষিপ্ত তীর সালাউদ্দিনের হৃৎপিণ্ডে বিঁধে গেছে। আমার নিক্ষিপ্ত তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। অট্টহাসিতে ফেটে পড়ল নাজি। তীরের নিশানা ভুল হলে এতক্ষণে ও ফিরে আসতো। তুমি ঠিকই বলেছ, জুকি মানুষরূপী এক জাদুকন্যা, নয়তো সালাউদ্দিনের মতো পাথর গলাতে পারত না। আমি যে ট্রেনিং তাকে দিয়েছি, ঘাতক দল তা কল্পনাও করতে পারবে না। সালাউদ্দিনকে এখন শুধু মদ খাওয়ানোটা বাকি। বাইরে কারো পদশব্দে নাজির তড়াক করে লাফিয়ে উঠল। তারপর পর্দা তুলে বাইরে তাকালো। না, জুকি নয়, একজন সৈনিক যাচ্ছে। নাজির দৃষ্টি ছুড়ল আইয়ুবীর তাঁবুর দিকে। বাইরে রক্ষীরা টহল দিচ্ছে। ফিরে এসে অ্যাড্রোসকে বলল, এবার আমি দৃঢ়তার সাথে বলতে পারি, আমার জুকি পাথর ভেঙেছে। রাতের শেষ প্রহর। সালাউদ্দিন আইয়ুবীর তাঁবু থেকে বেরিয়ে এলো জুকি। নাজির তাঁবুর দিকে না গিয়ে হাঁটা দিল অন্যদিকে। পথে আপাদমস্তক ঢাকা একজন লোক দাঁড়িয়ে। লোকটি জুকিকে ইশারায় কাছে ডাকল। এগিয়ে গেল জুকি। লোকটি তাকে অন্য এক তাঁবুতে নিয়ে গেল। অনেকক্ষণ পর নাজির তাঁবুর দিকে হাঁটা দিল ও। নাজির চোখে ঘুম নেই। ও একবার তাঁবুর ভেতর ঢুকছিল, আবার বেরিয়ে আসছিল অস্থিরভাবে। কখনো হৃদয় তোলপাড় করা আনন্দ নিয়ে তাকাচ্ছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবীর তাঁবুর দিকে। আকাশের উদার বিস্তার থেকে সালাউদ্দিনকে তার পায়ের কাছে নামিয়ে এনেছে জুকি। অ্যাড্রোস, রাত তো শেষ হয়ে এলো, এখনো যে ও ফিরল না। ও আর কখনো ফিরে আসবে না। গভর্নর তাকে সাথে নিয়ে যাবে। কোনো রাজপুত্রও এমন হীরের টুকরো ফেলে দিতে পারে না। এদিকটা ভেবেছ কখনো? না তো, এদিকটা তো চিন্তা করে নেই। গভর্নর তাকে বিয়েও করে নিতে পারে। তাহলে মেয়েটা আমাদের কোনো কাজেই আসবে না। ও যথেষ্ট সতর্ক। তবুও এক নর্তকীকে কদ্দূর বিশ্বাস করা যায়? নিজে অভিজ্ঞ পেশাদারা নাচিয়ে, মাও বাইজে ছিল। অবশ্যই সে আমাদের ধোঁকা দিতে পারে। গভীর চিন্তায় ডুবে গেল ওরা। তাঁবুতে ঢুকলো জুকি। হেসে বলল, এবার আমাকে আমার দেহের ওজন পরিমাণ স্বর্ণ দিন। কি হয়েছে আগে বলবে তো? নাজির কণ্ঠে অস্থিরতা। আপনি যা চাইছিলেন তাই। আপনাকে কে বলল সালাউদ্দিন পাথর? ক্ষুধার ভয়ে ভীত এক অনর মুমিন। মাটিতে পা ঠুকে বলল জুকি। সে মরুভূমির বালুর চাইতেও বেশি অসহায়। সামান্য বাতাসই তাকে উড়িয়ে নেওয়ার জন্য যথেষ্ট। নাজি বলল, আমার ব্যাপারে কোনো কথা হয়েছে? হ্যাঁ, জিজ্ঞেস করলো নাজি লোকটা কেমন। আমি বলেছি, মিশরে আপনার বিশ্বস্ত ও অনুগত কেউ থাকলে একমাত্র নাজিই রয়েছে। আমার সাথে পরিচয় কিভাবে জানতে চাইনি? চেয়েছে, বলেছে তিনি আমার পিতার অন্তরঙ্গ বন্ধু। আমাদের বাড়ি গিয়ে আব্বাকে বললেন, আমি সালাউদ্দিনের নফর। তিনি যদি আমায় সাগরে ঝাঁপ দিতে বলেন, আমি তাও দিব। বাব্বাহ, বেশ বলেছ। আমার কথা শুনে তিনি বললেন, তুমি তো ভদ্র ঘরের এক সম্ভ্রমশীলা তরুণী। আমি তাকে বললেন, অন্যের কাছে আমি যাই হই, আপনার কাছে আমি নগণ্য এক দাসী মাত্র। রহস্য ঘেরা মরুরাতের জঠর থেকে জন্ম নিল একটি প্রভাত, তবে অন্য প্রভাতের থেকে ভিন্ন। এ ভোরের আলো মরুরাতের আধার বুকে এমন এক নিগূঢ় রহস্য লুকিয়ে রাখল, যার মূল্য সমগ্র মুসলিম বিশ্বের সমান। গতরাতে ঘটে যাওয়া রহস্যের দুটি দিক ছিল। একটি জানত নাজি এবং অ্যাড্রোস, দ্বিতীয়টি আইয়ুবীর দেহরক্ষীরা। আর দুটি দিকই জানতেন আলী বিন সুফিয়ান, আইয়ুবী এবং জুকি। সালাউদ্দিন আইয়ুবী ও তার সঙ্গীদের অত্যন্ত জাঁকজমকের সাথে বিদায় দিয়েছিলেন নাজি। দুই সারিতে দাঁড়িয়েছিল সুদানি ফৌজও। সালাউদ্দিন আইয়ুবী জিন্দাবাদ, এই ধ্বনিতে প্রকম্পিত হলো আকাশ বাতাস। কিন্তু আইয়ুবী মৃদু হাসি বা হাত নেড়ে
এই অভিবাদনের কোনো জবাব দিলেন না। নাজির সাথে হাত মিলিয়ে দ্রুত ঘোড়ায় চেপে বসলেন তিনি। তাকে অনুসরণ করল অন্য সঙ্গীরা। অফিসে গিয়ে আলী এবং একজন সহকারীকে নিয়ে কক্ষের দরজা বন্ধ করে দিলেন তিনি। দিন কাটালেন রুদ্ধদ্বার কক্ষে। সূর্য ডুবে গেল, রাতের অন্ধকার গ্রাস করল পৃথিবী। কিন্তু তিনি রুদ্ধদ্বার কক্ষের দরজা খুললেন না। কক্ষে খাবার বা পানি দেওয়ারও সুযোগ দিলেন না কাউকে। অনেক রাতে তিনজন কক্ষ থেকে বেরিয়ে নিজ নিজ ঘরের দিকে হাঁটা দিল। আলী বিন সুফিয়ান একা হতেই কমান্ডার তার সামনে গিয়ে দাঁড়ালো। জনাব, অভিমান ভরা কণ্ঠ কমান্ডারের, নির্দেশ পালন করা এবং মুখ বন্ধ রাখা আমাদের দায়িত্ব। কিন্তু আমরা সিপাহীদের মধ্যে অসন্তুষ্টি আর নৈরাশ্য ছড়িয়ে পড়েছে। আমারও একই অবস্থা। কেন, কি হয়েছে? আলী জিজ্ঞেস করল। রক্ষীরা বলছে সুদানি বাহিনীর জন্য মত বৈধ হলে আমরা কি অপরাধ করেছি? আমার অনুযোগকে অপরাধ মনে করলে যে কোনো শাস্তি মাথা পেতে গ্রহণ করব। গভর্নরকে আমরা একজন সৎ চরিত্রবান খোদাভীরু লোক বলে জানি। হাসি মুখে জীবন বিলিয়ে দিতে পারি তার সামান্য ইশারাই। কিন্তু গত রাতে তার তাঁবুতে একজন নর্তকী প্রবেশ করেছিল, এই তো? কমান্ডারের মুখের কথা টেনে নিলেন গোয়েন্দা প্রধান। না, তুমি কোনো অপরাধ করনি। রাজা করুক আর প্রজা করুক, পাপ তো পাপই। আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, গভর্নরের সাথে গোপন সাক্ষাতের মধ্যে পাপের কোনো সম্পর্ক ছিল না। তাদের মধ্যে কি কথা হয়েছে এই মুহূর্তে বলা যাবে না। কয়েকটা দিন যাক, সব নিজেরাই বুঝতে পারবে। কমান্ডারের কাঁধে হাত রেখে তিনি আবার বললেন, আমার কথাগুলো মন দিয়ে শোনো আমির বিন সালেহ। তুমি অভিজ্ঞ সৈনিক, ভালো করেই জানো ফৌজ এবং ফৌজি কর্মকর্তাদের এমন কিছু গোপন ব্যাপার থাকে যার গোপনীয়তা রক্ষা করা সকলের কর্তব্য। নর্তকী আয়ুবের তাঁবুতে গিয়েছিল, তাও এক গোপন ব্যাপার। কাউকে সন্দেহের মধ্যে রেখো না, কারো সামনে ভুলেও প্রকাশ করো না সে রাতে কি ঘটেছিল। আলীর ব্যক্তিত্ব সম্পর্কে কমান্ডার অবহিত ছিল। সে নিশ্চিত হয়ে গেল। সন্দেহের অবসান ঘটল সিপাহীদেরও। দুপুরের খানা খাচ্ছিলেন সালাউদ্দিন আইয়ুবী। তাকে নাজির আগমনের সংবাদ দেয়া হলো। খাওয়া শেষে তিনি তাকে ডেকে পাঠালেন। নাজির চেহারায় সংখ্যা এবং ক্রোধের অভিব্যক্তি। কম্পিত কণ্ঠে সে বলল, মহামান্য আমির, 50,000 সুদানি ফৌজকে সদ্য প্রস্তুতকৃত ফৌজের সাথে একীভূত করার নির্দেশ কি আপনি দিয়েছেন? হ্যাঁ, অনেক চিন্তা ভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আরও সিদ্ধান্ত নিয়েছি, মিশরের সেনাবাহিনীতে শতকরা 10 জন থাকবে সুদানি সৈন্য। আপনাকে হেডকোয়ার্টারে বদলি করা হয়েছে। এখন থেকে আপনি আর সুদানি বাহিনীর প্রধান নন। মহামান্য আমির, এ আমার কোন অপরাধের শাস্তি? সেনাবাহিনীর সামগ্রিক স্বার্থেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সৈনিক জীবনের দীর্ঘ অভিজ্ঞতার কারণে হেডকোয়ার্টার আপনার সেবা নিতে চাচ্ছে। এ তো আপনার জন্য খুশির খবর। কেবল একটা বাহিনী নয়, আপনি কি চান না আপনার অভিজ্ঞতা থেকে উপকৃত হোক আমাদের সকল সৈনিক? আমির, আমার আশঙ্কা হচ্ছে সম্ভবত আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলছে। আপনার মহান ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তা দিয়ে একটু যাচাই বাছাই করবেন। আমার মনে হয় কেন্দ্রে আমার কোনো শত্রু রয়েছে। দেখুন, সেনাবাহিনী এবং প্রশাসনের ভুল বোঝাবুঝি দূর করার জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। অফিসার হোক কি সাধারণ সিপাহী, এখন থেকে সকলের জন্য মদ নিষিদ্ধ। কোনো অনুষ্ঠানে নাচ গান চলবে না। কিন্তু মাননীয় আমির, আমি তো হুজুরের অনুমতি নিয়েই সব কিছু করেছিলাম। আপনি যাদেরকে মুসলিম মিল্লাতের সেনাবাহিনী বলছেন, তাদের আসল চরিত্র দেখার জন্যই নাচ গানের অনুমতি দিয়েছিলাম। 50,000 সৈনিককে তো চাকরিচ্যুত করতে পারছি না, এজন্য মিশরের ফৌজের সাথে একীভূত করে ওদের সংশোধন করতে চাচ্ছি। মনে রাখবেন, আমরা কেউ সুদানি, মিশরি বা সিরীয় নই। আমরা সবাই মুসলমান। আমাদের ধর্ম এক, আমাদের পতাকাও এক। আমার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে তা কি একবারও ভেবেছেন? দেখুন, এই সিদ্ধান্ত আপনার মনোপুত না হলে আপনি সেনাবাহিনী থেকে ইস্তফা দিতে পারেন। আপনার উপর আমি কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। মহামান্য আমির, এ অন্যায়, এ জুলুম। কোনটা অন্যায় আর জুলুম তা বোঝার সাধ্য কি আপনার আছে? নিজের অতীত একটু নিজেই তলিয়ে দেখুন গিয়ে। আমার মুখে শোনার প্রয়োজন হবে না। মহামান্য আমির, এই সিদ্ধান্ত আরেকবার একটু বিবেচনার জন্য অনুরোধ করছি। অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। ফিরে গিয়ে সব কিছু প্রস্তুত করুন। কোনো রকম হঠকারিতার আশ্রয় নেবেন না। মনে রাখবেন, আমার সহকারীর কাছে 7 দিনের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে হবে। নাজি আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার মুখ খোলার আগেই কক্ষ থেকে বেরিয়ে গেলেন সালাউদ্দিন আইয়ুবী। জুকি গভর্নরের তাঁবুতে রাত কাটিয়েছে। নাজির গোপন হারেও এ সংবাদ গিয়ে পৌঁছেছিল। ও এসেছে এই সেদিন, অথচ নাজি প্রথম দিন থেকেই অন্য সবার চাইতে ওকে বেশি ভালোবাসে।
এক মুহূর্তের জন্য অন্য নর্তকীদের সাথে তাকে মিশতে দেয়নি। অন্য নর্তকীরা প্রতিহিংসার আগুনে পুড়তে লাগলো। সালাউদ্দিন আইয়ুবীকে ফাঁসানোর জন্য জুকিকে ট্রেনিং দেওয়া হচ্ছে, ওরা তা জানতো না। ওদের ধারণা জুকি নাজিকে এককভাবে দখল করে নিয়েছে। নর্তকী দুজনের প্রতিহিংসা চরমে পৌঁছালে ওরা জুকিকে হত্যা করার সিদ্ধান্ত নিল। গভর্নরের তাঁবুতে জুকির রাত কাটানোর সংবাদে ওরা আরও পাগল হয়ে উঠল। কিভাবে তাকে হত্যা করা যায় ভাবতে গিয়ে ওদের মাথায় দুটি চিন্তা আসে। এক, তাকে বিষ প্রয়োগ করা যায়, দ্বিতীয় ভাড়াটে খুনি দিয়েও খুন করা যায়। অবশেষে ওরা হারমের এক চতুর বাদীকে হাত করল। জুকিকে শেষ করতে পারলে প্রচুর ধন সম্পদ দেওয়ার লোভ দেখালো তাকে। চাকরানিরা ছিল লোভী এবং জঘন্য প্রকৃতির। প্রস্তাব শুনে সে বলল, মনিবের কক্ষে গিয়ে ওকে বিষ খাওয়ানো সম্ভব নয়। সুযোগ মতো খঞ্জর ব্যবহার করা যেতে পারে, তবে এর জন্য কিছুটা সময় প্রয়োজন। ক্রোধে উন্মুক্ত প্রায় নাজি কামরায় পায়চারি করছিল। জুকি তাকে শান্ত করার অনেক চেষ্টা করেছে। নাজির রাগ কমেনি। আমাকে তার কাছে যেতে দিন, এ নিয়ে চতুর্থবারের মতো বলল জুকি। আমি তাকে সোজা পথে নিয়ে আসব। কোনো লাভ নেই, বেটা কমবক্ত হুকুম দিয়ে ফেলেছে, বাস্তবায়নও শুরু হয়ে গেছে, আমার আর কিছুই রইল না। আমার বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে আমি জানি। ওরা আমার উন্নতি সইতে পারছে না। আমি গভর্নর হতাম, একজন সাধারণ সেনাপতি হয়েই সব শাসকদের শাসন করেছি আমি, আর এখন আমি একজন সামান্য কমান্ডারও নই। নাজি প্রহরীদের ডেকে বলল, জলদি অ্যাড্রোসকে আসতে বলো। অ্যাড্রোস এলে দুজনে নতুন নির্দেশনামার ব্যাপারে আলাপ করল। অ্যাড্রোসের কাছে এ খবর নতুন না হলেও সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে এ ব্যাপারে অ্যাড্রোস কোনো পরামর্শ দিতে পারল না। নাজি বলল, কি করব আমি ভেবে রেখেছি। কি ভেবেছেন? বিদ্রোহ করব। হতভম্বের মতো তাকিয়ে রইল অ্যাড্রোস। কি ব্যাপার, হতবাক হয়ে গেছো বলে মনে হচ্ছে? বলো তো, 50,000 সুদানি ফৌজও আমাদের পক্ষে থাকবে না সালাউদ্দিনের পক্ষে? আমি ওদের বিদ্রোহের জন্য উস্কানি দেব, বলবো মিশর তোমাদের, কিন্তু তোমরা এখন হবে ওদের দাসী। দীর্ঘশ্বাস টেনে অ্যাড্রোস বলল, এ নিয়ে এখনো ভাবিনি। চোখের পলকেই তো বিদ্রোহ ঘটানো যায়, কিন্তু মিশরে নতুন ফৌজও আধুনিক অস্ত্রে সজ্জিত এবং যথেষ্ট শক্তিশালী। ইচ্ছা করলে ওরা বিদ্রোহ দমন করতে পারবে। সরকারের সাথে সংঘর্ষে যাওয়ার আগে সব দিক ভেবে দেখা উচিত। ভাবাভাবির কাজ শেষ, আমি খ্রিস্টান সম্রাটদেরকে সাহায্যের জন্য ডাকব। দূত তৈরি করো, অনেক দূর যেতে হবে ওদের। এবার মন দিয়ে আমার পরিকল্পনার কথা শোনো। জুকি, তুমি নিজের ঘরে যাও। জুকি ফিরে গেল নিজের কক্ষে। সারা রাত দুজন দরজা বন্ধ করে বিদ্রোহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করল। সালাউদ্দিন আইয়ুবীর বিপক্ষে শুরু হলো আরও এক ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র করছিল 50,000 সৈন্যের কমান্ডার জেনারেল নাজি। কি ঘটতে যাচ্ছে পরবর্তী সময়ে? সালাউদ্দিন আইয়ুবী কি পারবেন সুদানি ফৌজের এই বিদ্রোহ দমন করতে? পরবর্তী ঘটনা জানতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পরবর্তী ভিডিওর অপেক্ষা করুন। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম।